শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে। নির্বাচন নিয়ে কি এখনো কোনো অনিশ্চয়তা আছে? আছে দর্শক, কারণ পাবলিক পারসেপশন যে নির্বাচন নাও হতে পারে। এমন কোনো মানুষ নেই যে প্রতিনিয়ত এই কথাটা বলছেন না, ভাই নির্বাচন হবে তো? আসলে এর কোনো উত্তর নেই। এমনই যখন নাকি গুঞ্জন আলোচনা, তখন দুটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি নির্বাচনী জনসভায় বলছেন একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। কোন গোষ্ঠী পরিষ্কার করেননি। অন্যদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। এই দুটো বক্তব্য কিন্তু খুব সিগনিফিক্যান্ট। অর্থাৎ একটা গোষ্ঠীর নির্বাচনকে বাধা দিতে তৎপর, আর প্রধান উপদেষ্টা আরেকভাবে বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। কেন এই সতর্ক থাকার কথা বলা হচ্ছে? গোষ্ঠীকে বাধা। আর তারেক রহমান কেন বলছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধা দিতে তৎপর, সজাগ থাকার আহ্বান? তার মানে হচ্ছে একটা অনিশ্চয়তা যখন থাকে, যখন মনে করা হয় যে কোনো কিছু ঘটতে পারে, তখনই কিন্তু এই কথাগুলো আসে মানুষের মনে। যে এই যে পারসেপশন যে নির্বাচন হবে তো ভাই, এই কথাগুলি আসে এই কারণে। এই কথাগুলো যখন নাকি প্রকাশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মুখ থেকে পেশ করেন, তারেক রহমান যখন বলেন, আরো কেউ যখন বলেন, তখন মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এমন না যে এই কথাগুলি আজকে বলছেন। যেমন কালকে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, বিপন্ন হয়, তাহলে এর জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে। কেন দায়ী থাকবে? শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এই যে হতে দেওয়া হবে না, ফরেন রিপোর্টার্স ক্লাবে দিল্লিতে একেবারে আনুষ্ঠানিকভাবে সময়, দিন, তারিখ দিয়ে সমস্ত বিশ্বের সংবাদদাতাদেরকে ডেকে নিয়ে সেখানে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না, কিন্তু শুরুতে ওনার একটা অডিও রেকর্ড বাজানো হয়। তার মানে খুব প্ল্যানিং ওয়েতে একটা অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু ভারত দেয়নি। পশ্চিমবঙ্গে কলকাতায় আওয়ামী লীগের অনেক তৎপরতা, অফিস টফিস যারা যেখানে যা স্থাপনা ছিল সেগুলি কিন্তু বন্ধ করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অনুমতি দিছে। তার মানে এটা হচ্ছে এই যে ভারত এইভাবে নির্বাচন হোক এটা চায় না। ভারত কি বলছে? বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা দেখতে চায়, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়। কথাগুলো দেখবেন প্রত্যেকটা কথার আগে একটা বিশেষণ আছে, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তিমূলক মানে পার্টিসিপেটরি, সবার অংশগ্রহণ। শুধু নামটা বলছে না যে আওয়ামী লীগের অংশগ্রহণ, কিন্তু আকারে ইঙ্গিতে কিন্তু তারা ঠিকই বুঝাই দিচ্ছে। তো এই কারণে কিন্তু একটা চাপ বাড়ছে, শঙ্কা বাড়ছে। এখন এই যে দিল্লি থেকে শেখ হাসিনা বলছে ভারত অনুমোদন দিচ্ছে, তার মানে এটা তো ভারতের ইচ্ছার বহিঃপ্রকাশ। ভারতের অনুমোদন ছাড়া কি শেখ হাসিনা এটা বলতে পারে? পারে না। ডালমিকুস কালা হয়। সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে। ফলে নির্বাচনের বলতে গেলে কত 2 সপ্তাহ, তেমনই তো 2 সপ্তাহ আছে। দেখেন এখনো পর্যন্ত মানুষের মধ্যে ওই সন্দেহ ঘুরপাক খাচ্ছে, এবং এর একটা যে বাস্তবতা আছে অন্তত তারেক রহমানের বক্তব্যে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে কিন্তু পরিষ্কার। দর্শক, বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে অযোগ্য লোকদেরকে দিয়ে এই ক্রিকেট বোর্ডটি পরিচালনা হচ্ছে। ক্রিকেট বোর্ডের সভাপতি বানানো হয়েছে কাকে? আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি ক্রিকেটার হিসেবে একসময় বাংলাদেশের ভালো প্লেয়ার হলো, বোর্ড পরিচালনার ক্ষেত্রে তিনি একেবারে আনারি। আবার বোর্ড পরিচালনার সদস্য হিসেবে আরেকজনকে রাখা হয়েছে, বাংলাদেশের সাবেক গায়ক
আসিফ আকবর, তিনি ভোট পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি তামিম ইকবালের সমালোচনা করা শুরু করে দিয়েছে। আরে বেটা আদা ব্যাপারী, জাহাজের খবর নিয়ে লাভ আছে? তুই গাঁজা না খাইলে তোর গলার কণ্ঠ সুন্দর হতো না, ওপিয়া ওপিয়া গান গাইতে পারতি না। তোর নিজের ইতিহাস দেখ, তুই তামিম ইকবালকে নিয়ে সমালোচনা করস, ভারতের দোসর বানানোর চেষ্টা করস। শুধু তাই নয়, বাংলাদেশের এখন যে ক্রিয়া উপদেষ্টা আছে নতুন, এই যে আসিফ নজরুল সাহেব, তিনি তো মিথ্যার গোডাউন। তিনি সকালে এক কথা বলে, রাতে আরেক কথা বলে, এবং শুধু প্রোপাগান্ডা ছড়ায়। প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মন উজাড় করে তিনি ক্রিয়া উপদেষ্টা হয়ে গিয়েছেন। তার আগে আইন উপদেষ্টাও তিনি হয়ে গিয়েছিলেন। তিনি এখন মন উজাড় করে আইন ধ্বংস করে দিচ্ছেন, বাংলাদেশের ক্রিকেটটাকেও ধ্বংস করে দিচ্ছে। এই আসিফ আকবরের মতো লোকেরা, এই আসিফ নজরুলের মতো লোকেরা, এই আমিনুল ইসলাম বুলবুলের মতো লোকেরা বাংলাদেশের ক্রিকেট ধ্বংসকারী। সেজন্য আমি বলি, বুলবুল, ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে না খেলতে দিয়ে করিয়াছ ভুল। শুধু তাই নয়, এই তিনজনের তো দোষ আছে। এদের আগে যে আরেকজন উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ, সেও কম দোষী না। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পিছনে এরাই হচ্ছে মূল কারিগর। এদেরকে চিনে রাখুন। কথা বুঝতে পেরেছেন? তারা বুঝাতে চাই আমাদের মানিজ্যত আছে, আমাদেরকে ভারত অপমান করেছে, সে কারণে আমরা ভারতকে জবাব দিয়েছি তাদের এখানে খেলতে না গিয়ে। আরে বেটা, নিজের পাছার মধ্যে কাপড় নাই, তোরা উপরে ঢেকে লাভ আছে? সামনে ঢেকে লাভ আছে? পিছে তো তোর পাছা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি, নিজেরা খাইতে পায় না ভাত, মানিজ্যত মান সম্মানের কথা চিন্তা করস। এদিকে যে পাকিস্তান তোদেরকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে, তোদেরকে সাপোর্ট দিয়েছে যে তোরা খেলতে না গেলে আমরাও খেলতে যাব না। তোরা নিজেদের ভাই পাকিস্তানের কথা শুনে তো এই সকল ফাবুরবাজি করছস। ভারতের সাথে কি এমন অবস্থা হয়েছে যে ভারতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না? ভারতের মধ্যে কি অবস্থা হয়েছে? এই বাংলাদেশি ক্রিকেটারদের জীবনের হুমকি আছে, নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া যাবে না। এই সকল বাটপারি কথা বলে কি লাভ হয়েছে? শেষ পর্যন্ত আমরাই ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না, পাকিস্তান ঠিকই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য চলে যাচ্ছে। পাকিস্তান তো চেয়েছে এটা, যে তোদের সাথে ভারতের সাথে যুদ্ধ লাগাই দিব, আমরা পিছিয়ে আসি বলবো, যখন যুদ্ধ লেগে যাবে তখন কি করব? আমরা তোদেরকে সাপোর্ট দিব না। ওই 1971 সালের প্রতিশোধটা নিয়ে ফেলার জন্য বসে আছে, যে তোরা তখন বন্ধু ছিল, এখন তোরা যুদ্ধ কর, আমরা মজা নিব, ধ্বংস হয়ে যাবি তোরা। এখন ক্রিকেটটাকে টার্গেট করেছে, আগে ক্রিকেটটাকে ধ্বংস করি, কারণ এই ক্রিকেটের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ বিশ্বের কাছে পরিচয় অর্জন করেছিল। এই সাকিবুল হাসানের মতো প্লেয়াররা ছিল বিধায় বাংলাদেশ বিশ্ব মঞ্চে গর্ব করে বলতো বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিবুল হাসান। এই সাকিব আল হাসানকে কিন্তু এখন বাংলাদেশের খেলা থেকে দূরে রাখা হচ্ছে। এই সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশে এখন আসতে দেওয়া হচ্ছে না। এদিকে এখন নতুন করে আবার কাহিনী বাইর করেছে যে সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতে দিবে, বাংলাদেশের হয়ে খেলতে দিবে। যখন এই কথা বিসিবি বলা শুরু করে দিয়েছে, অন্যদিকে বিএনপির একজন এমপি প্রার্থী আমিনুল ইসলাম, তিনিও কিন্তু সাবেক ফুটবলার, তিনি বলছেন রাষ্ট্র সিদ্ধান্ত নিবে সাকিব আল হাসান বাংলাদেশে এসে বাংলাদেশের হয়ে খেলতে পারবে নাকি পারবে না, বিসিবি সিদ্ধান্ত নেয় আর কি। তার মানে কি, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আর খেলতে পারছে না। কথা বুঝেন নাই? এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। আবার এইদিকে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে না দিয়ে বুলবুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম বুলবুল, তিনি পরিবারের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য বিদেশে উড়ে যাচ্ছেন। তিনি আর বাংলাদেশে আসবেন না, হয়তোবা নির্বাচনের পরে আসার সম্ভাবনা আছে। এখন কি তিনি নির্বাচনের পরে আসবে নাকি একেবারে বাংলাদেশে আসবেন না? বিসিবির মধ্যে শুরু হয়ে গিয়েছে গন্ডগোল হবে না? টাকা যা আছে এখন তো ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হবে, কারণ ওয়ার্ল্ড কাপ খেললে তো কোটি কোটি টাকা আইসিসি বাংলাদেশকে দিত, এখন তো সে টাকাও পাবা না। তোমরা আইসিসির অনেক টাকা লস হয়ে যাবে বাংলাদেশ না খেললে। আইসিসি বাংলাদেশকে দুসে বেটা, চাপাবাজি করস। বাংলাদেশের যা লস হবে বাংলাদেশ না খেললে আইসিবি তার 10% লস হবে না। কথা বুঝোস নাই? বাটপারি করে করে নিজের দেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছস। কদিন পর এই পাকিস্তানিরা ফুটবলকে টার্গেট করবে, ফুটবলকে ধ্বংস করে দিবে। পাকিস্তানিরা বলবে ভারতের সাথে ফুটবল খেলার কোনো প্রয়োজন নাই, আমরাও ভারতের সাথে ফুটবল খেলবো না। আরে বেটা, পাকিস্তান তো বাংলাদেশ থেকে ফুটবল অনেক দুর্বল। পাকিস্তান ভারতের সাথে ফুটবল খেললো কি না খেললো, কিন্তু বাংলাদেশ তো এখন ভারতের থেকেও শক্তিশালী ফুটবল দেশ হিসেবে গড়ে উঠতেছে। এই ফুটবলটাকেও টার্গেট করাবো। আমি বলছি তো, দেখেন মিডিয়া সেক্টর ধ্বংস করে দেওয়া হচ্ছে টার্গেট করে, উদিচি ছায়ানট ধ্বংস করে দেওয়া হচ্ছে। ক্রিকেটটা জনপ্রিয়তা অর্জন করেছিল, ক্রিকেটটাকেও টেকনিক্যালি ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলা পাকিস্তানের আইএসআই হিসেবে কাজ করছে এই আসিফ নজরুলের মতো লোকরা এবং আসিফ আকবরের মতো লোকরা। আরো অনেক লোক আছে আইএসআই এজেন্ডা বাস্তবায়ন করছে। ওদের টার্গেট ক্রিকেট ধ্বংস হবে, ফুটবল ধ্বংস হবে এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তো ধ্বংসের পথে আছে, যা আছে সেটাও ধ্বংস করে দেওয়া হবে।
আর বাকি অবশিষ্ট যা আছে বাংলাদেশে ফ্লাইওভার এবং আরো অন্যান্য মেট্রো রেল সকল কিছু ধ্বংস করে দেওয়া হবে। অলরেডি তারেক জিয়ার বক্তব্যের মধ্যে কিন্তু সেগুলো উঠে এসেছে। বাংলাদেশে মেট্রো রেলের দরকার কি, বাংলাদেশে মনোরেলের প্রয়োজন। আরে বেটা মেট্রো রেল বানাতেই বেটা তোদের পন্দে ফাটারি বাইরে হয়ে গেছে, তোরা মনোরেল বানাবি বেটা। বাংলাদেশ অর্ধেক বিক্রি করে দিতে হবে মনোরেল বানাতে হলে। বাংলাদেশে ফ্লাইওভারের প্রয়োজন কি, তারেক যে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, ফ্লাইওভার গুলো যদি না থাকতো তুমি মিয়া ঢাকা 300 ফিটের মধ্যে কি প্রোগ্রাম আয়োজন করতে পারতা? হ্যাঁ, তোমার 10 দিন লাগতো ঢাকা 300 ফিটের মধ্যে প্রোগ্রাম আয়োজন করতে, ওই রকম পরিস্থিতি হতো। সে কারণে আপনাকে একদিন ফ্লাইওভার বিহীন ভাবে সারা ঢাকা জনসমাগমের মধ্যে ঘোরার জন্য আমরা আহ্বান করছি। তারপরে বুঝবেন কত ধানে কত চাল, যে ফ্লাইওভার ছাড়া ঢাকা যদি থাকতো কি পরিস্থিতি হতো। মানে শেখ হাসিনার যে সকল অবদান আছে সেগুলোকে খাটো করার জন্য রাজনৈতিক বক্তব্য দেওয়া, মানে শেখ হাসিনা যা কিছু করে দিয়ে গিয়েছে তা অপ্রয়োজনীয়, সেটার দরকার ছিল না, আমি অন্য কিছু করে দেখাবো। বাট পারি বাংলাদেশের জনগণকে গোমরা, বাংলাদেশের জনগণকে এতই অশিক্ষিত হয়ে গিয়েছে, রাজনৈতিক বক্তব্য কোনটা আর সত্য কোনটা বোঝে না। পদ্মা সেতু না করলে কি পরিস্থিতি হতো বাংলাদেশের সেটা আমরা ভালো করে জানি। এই বাংলাদেশের সারা জায়গায় যদি ফ্লাইওভার গুলো না করতো, বাংলাদেশ আরো বিশ্ব থেকে 30 বছর পিছিয়ে যেত। যা শেখ হাসিনা 30 বছর এগিয়ে এনেছিল বাংলাদেশকে, এখন 5 আগস্ট পরবর্তী সময় আরো 20 বছর পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং এই সকল বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে আরো ছোট হয়ে যাচ্ছে। যে দেখেন, যে দেশের এত উন্নয়ন সাধিত হয়েছে, যে দেশের মধ্যে এত প্রকল্প শেখ হাসিনা করে দিয়ে গিয়েছে, এখন নতুন যারা ক্ষমতায় আসবে তারা এই সকল উন্নয়নকে বলে খুদাই করা হয়েছে। এগুলো হাস্যকর বিষয় না? কথা বুঝেন নাই? আপনার উপকারের জন্য আমি জিনিসটা করেছি, এখন রাজনৈতিক কারণে সেই জিনিসটাকে আমি ভেঙে আবার নতুন করে করব, এগুলো কোনো কথা? আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এগুলোই এখন বোঝানোর চেষ্টা করছে, জনগণকে এগুলো খাওয়ানোর চেষ্টা করছে। জনগণ এগুলো খেয়ে খেয়ে বলতেছে খুব টেস্ট। জনগণকে এখন আপনার পায়খানা লাদা ধরাই দিবেন, ধরাই দিয়ে বলবেন এই জিনিসটা খাও, একটু বলো তো কেমন টেস্ট, খেয়ে বলবো উফ খুব টেস্ট, লবণ আর একটু বাড়িয়ে দিলে আরো ভালো লাগতো। বাংলাদেশের জনগণ এইরকম হয়ে গিয়েছে। তা না হলে তারেক জিয়ার এই সকল বক্তব্যের কেউ কোনো প্রতিবাদ করে না কেন? আমরা তরুণদেরকে এসেছি ইউটিউবে এগুলো কেন প্রমাণস্বরূপ তুলে ধরতে হয়? বাংলাদেশের জনগণ কি হিজেরা হয়ে গিয়েছেন? সত্য কথা বলতে ভয় পান? বিএনপি যারা সত্যিকারের রাজনীতিবিদ আছেন, দেশকে ভালোবাসেন, তারা প্রতিবাদ করতে কি ভয় পান? নাকি একেবারে ওই আওয়ামী লীগের মতো শেখ হাসিনা ভক্ত, শেখ হাসিনার কোনো ভুল হতে পারে না, শেখ হাসিনা অলিয়া উলিয়ার পর্যায়ে চলে গিয়েছে? ও শামীম ওসমান যেভাবে আপনার সংসদে বক্তব্য দিত, আপনারাও তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগে ওইরকম সকল কিছু শুরু করে দিয়েছেন নাকি? পীরের পর্যায়ে নিয়ে যাচ্ছেন তারেক জিয়াকে। তারেক জিয়া যে ভুলভাল বক্তব্য দিচ্ছে সেগুলোর কি কোনো প্রতিবাদ করবেন না আপনারা? নৈতিকভাবে নিজের রাজনৈতিক দল পক্ষে থেকেও করতে হবে। দেশকে যদি ভালোবাসেন, ভুলকে ভুল, সত্যকে সত্য বলতে হবে। তাই বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের কারিগর যেমন এই আসিফ নজরুল, যেমন এই আসিফ মাহমুদ, যেমন এই আসিফ আকবর, যেমন এই বুলবুল আহমেদ আছে, তার পিছনেও কারিগর বিএনপির অনেক নেতারাও আছে। তারা যদি পিছের থেকে সমর্থন না দিত, তারা এই সকল সাহস করতে পারতো না। কারণ বিএনপি কিন্তু আগামীতে ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে। বিএনপি কিন্তু হিডেনলি ভাবে সকল কিছু থেকে দায়সারা ভাবে থেকে যাচ্ছে, কিন্তু কলকাঠি কিন্তু বিএনপি নাড়ানো অনেক আগে থেকেই বিসিবির মধ্যে বলেন এবং ফুটবলের মধ্যে বলেন শুরু করে দিয়েছে। তাই সমালোচনা করতে গেলে এদের যেমন করব, বিএনপিরও করতে হবে। তারা চাইলে কিন্তু এই বিসিবিকে প্রেসার দিতে পারতো, কেন ভারতে খেলতে যাবে না? ভারতের সাথে এমন কি হয়ে গিয়েছে যে খেলতে যেতে পারবে না? আইপিএল তো কোনো ইন্টারন্যাশনাল খেলা না, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে, তো কি সমস্যা হয়েছে? কথা বোঝেন না? এই সকল প্রশ্ন করতে পারতো। আর মোস্তাফিজকে আমরাও একসময় বলেছিলাম যে আইপিএল খেলতে না যায়, ওর কাটার বুঝে যাবে, ওর বোলিং নষ্ট করে ফেলবে, তখন আমরা প্রতিবাদ করেছিলাম খেলতে না যাওয়ার জন্য। এখন বাদ দিয়ে দিয়েছে যে আমাদের খারাপ লাগছে। আসলে খারাপ লাগছে না, ওই পাকিস্তান উস্কে দিছে। আমরা তো আমাদের বাংলাদেশে অনেক পাকিবিস আছে, আমরা ভালো করে জানি। পাকিস্তানের 1971 সালে পাকিবিস কিছু রেখে গিয়েছে না, তারা 50-55 বছর পরও পাকিস্তান প্রীতি দেখাবে, এখান তো বলেছিল। তারাই এখন এগুলো দেখাচ্ছে। তারাই একটা ইস্যু খোঁজার দরকার ছিল, ইস্যুটা পেয়ে গিয়ে এখন বড় বাংলাদেশ প্রেমী দেখাচ্ছে, বাংলাদেশের মানুষকে গোমরাহ করতেছে। দেশটারে পোংটা মেরে দিছে, বাংলাদেশের ক্রিকেটটারে পোংটা মেরে দিছে, ফুটবলটারে পোংটা মেরে দিছে, শিক্ষাখাত্রে পোংটা মেরে দিছে, এবং বাংলাদেশটারও সম্পূর্ণরূপে পোংটা মেরে দিছে। পাকিস্তান ভালো মতো ঠেলে গাছে তুলে মইটা সরিয়ে নিয়ে গিয়েছে। এখন বাঙালি আর গাছ থেকে নামতে পারতেছে না, গাছের উপর বসে বসে কুকুলের মতো কুহু কুহু ডাক দিচ্ছে। লাভ কি? ওই কুহু কুহু ডাকতে ডাকতে গাছের উপরে আমরা মারা যাব। কথা বুঝে না? পাকিস্তান নাচবো ওয়ার্ল্ড কাপে ভাবে করে, আর আমরা বসে বসে এই 5 বলে 6 রান দরকার, এই 6 বলে 10 রান দরকার, এগুলো টিভিতে দেখবো, নিজের দেশের খেলা দেখতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? এটাই আমাদের কপালে লেখা ছিল। বুঝুক বাঙালি,
বাঙালির বোঝা দরকার আছে। এখনো যদি না বুঝে, বাঙালি আরো দোসা খেতে খেতে শিখে যাবে। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন।